নমস্কার, আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আমার কথা শোনা যাচ্ছে? একটু সবাই জানাবে, একটু জানিয়ে দিলে তাহলে বুঝতে পারবো যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। একটু জানাবে সবাই, কথা ক্লিয়ার আসছে? ওকে, তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আজকের যেটা বিষয় হচ্ছে পেঁয়াজে এবং ভাইগোটস্কির যে তত্ত্ব আছে সেটার কম্প্যারিজন। তার কিছু সাদৃশ্য আমরা লক্ষ্য করব, কিছু বৈসাদৃশ্য লক্ষ্য করব এবং আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে কোন ধরনের বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলোকেও আমরা বোঝার চেষ্টা করব। যে কোনো পরীক্ষা, তুমি নেট সেট নিয়ে নাও বা প্রাইমারি নিয়ে নাও, আপার প্রাইমারি নিয়ে নাও, সেখানে এখানে পেঁয়াজে আর ভাইগোটস্কির তত্ত্বের যে বেসিক যে ডিফারেন্সেসগুলো আছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে। এবার ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবে। আমরা এখানে টোটাল 5টা পার্টে ভাগ করেছি, প্রত্যেকটা পার্ট ধরে ধরে আমি তোমাদের পড়াবো এবং সেই জায়গাগুলোকে বুঝিয়ে দেবো একদম সহজ উদাহরণ দিয়ে। যারা আগের থেকে ক্লাসগুলো করছো তারা তো সহজে বুঝতেই পারবে কীভাবে পড়ানো হয়, তো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তো প্রথমে আসি, আজকের যেটা বিষয় আমাদের পেঁয়াজে আর ভাইগোটস্কি। তোমরা সবাই জানো পেঁয়াজে যতটা সময় পর্যন্ত তার এই মনোবৈজ্ঞানিক প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বগুলোকে দিয়েছেন এবং সেই ভিত্তিতে টিচিং লার্নিং প্রসেসে আমরা যতটা ব্যবহার করতে পারি, ভাইগোটস্কি কিন্তু তার জীবনের যেহেতু খুব অল্প সময় তিনি তার এই যে চর্চাগুলো আছে বা তত্ত্বের যে জায়গাগুলো আছে সেখানে দিতে পেরেছেন, যার ফলস্বরূপ তার তত্ত্বগুলো নিয়ে অনেক ধরনের দেখবে একটা মিসকমিউনিকেশন বা মিসকনসেপশন তৈরি হয়। ঠিক আছে, তো সেই জায়গাগুলোকে একটু ধরার চেষ্টা করব আমরা। প্রথমে আসি আমরা সাদৃশ্য। কী কী আমরা সাদৃশ্য পাচ্ছি? দেখো, দৃষ্টিভঙ্গি দুটি আলাদা হলো, কিছু বিষয়ে তাদের সাদৃশ্য আছে। যেমন কনস্ট্রাকটিভিজমের পয়েন্ট অফ ভিউতে যদি দেখি বা নির্মিতিবাদের পয়েন্ট অফ ভিউতে দেখি, দুজনেই কিন্তু বিশ্বাস করতেন যে শিশুরা নিষ্ক্রিয়ভাবে জ্ঞান গ্রহণ করে না, অর্থাৎ তালি খালি পাত্র নয়, যেটা একটা কনসেপ্ট আছে না, টেবুলার আশা। তো তারা বলছে একটা খালি পাত্র নয়, বরং তারা পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে সক্রিয়ভাবে নিজের জ্ঞানকে নির্মাণ করে, অর্থাৎ পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে এবং তারা তাদের জ্ঞানকে সক্রিয়ভাবে নির্মাণ করে। এটা তারা নির্মাণ করতে সক্ষম শিশুরা, এটা দুজনেই কিন্তু বিশ্বাস করেছেন। ঠিক, তারপর দুজনেই কিন্তু রিজেকশন অফ বিহেভিয়ারিজম বা আচরণবাদের বিরোধিতা করেছেন। তারা দুজনই সেই বিষয়ে প্রচলিত আচরণবাদী ধারণাকে, যেমন প্যাভলভ বা স্কিনারের যে তত্ত্ব আছে, আমি তোমাদের দরকার হলে আমি সেই প্যাভলভ এবং স্কিনারের তত্ত্বেরও দুটোর কম্প্যারিজন করিয়ে দেবো, যেন কিনা একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের এই তত্ত্বের কম্প্যারিজনের সিরিজগুলো দরকার কিনা, তো আমি অবশ্যই জানাবো। দেখবে আমি একটা শর্ট ভিডিওর সিরিজও তৈরি করেছি, যেখানে কিনা গুরুত্বপূর্ণ টপিকগুলোকে ছোটো 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 আকারে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো এরকম বড় ভিডিও এবং শর্ট ভিডিও দুটোই কিন্তু ফ্রি অফ কস্ট, কোনো প্রকার এখানে চার্জেস নেই। দেখবে সপ্তাহে 2 দিন করে আপলোড হওয়া শুরু হয় এবং প্রত্যেক সপ্তাহে দেখবে আপলোড হয়। তো যাই হোক, তো তারা আচরণবাদী ধারণাকেও কিন্তু এখানে অস্বীকার করেছেন দুজনই। সেখানে শিক্ষাকে শুধুমাত্র উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফল ধরা হতো, তারা এটাকে অস্বীকার করেছেন। যেখানে তারা বলছে শিক্ষা শুধুমাত্র একটা উদ্দীপক, রিইনফোর্সমেন্ট এবং তার ভিত্তিতে যে প্রতিক্রিয়া আসছে এটার উপরে শিক্ষার ব্যবস্থা নয়, শিক্ষা ব্যবস্থা টোটালটাই ডিফারেন্ট। তো সেই জায়গাটা কিন্তু দুজনেই বিরোধিতা করেছেন। এবার যদি আমরা মূল সাদৃশ্য দেখি, তাহলে কি শিক্ষকের ভূমিকা, রোল অফ দ্য টিচার। দুজনের মতেই শ্রেণীকক্ষের শিক্ষকের ভূমিকা হবে একজন নির্দেশক, সহায়তাকারী, যিনি সরাসরি জ্ঞান গিলিয়ে দেওয়ার বদলে কি করবেন, শিশুদের নিজে থেকে শেখার পরিবেশ তৈরি করে দেবেন। মানে এমন একটা পরিবেশ তৈরি করবেন যেখানে কিনা শিশুরা নিজের থেকে শেখার প্রতি আগ্রহ তৈরি করবে, নাকি জাস্ট একটা বিষয়কে তিনি দিয়ে দিচ্ছেন, শিশুরা মুখস্থ করে নিচ্ছে, এইভাবেই চলছে না, এইভাবে নয়। ঠিক আছে, শিক্ষকের ভূমিকা হবে কি, একজন নির্দেশক হিসাবে, একজন ফ্যাসিলিটেটর হিসাবে। ঠিক, তার সাথে সাথে তারা কি বলছেন, পরিপক্কতা এবং অভিজ্ঞতা উভয় স্বীকার করেন যে জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে শিশুর মানসিক পরিপক্কতা দরকার এবং পরিবেশের অভিজ্ঞতার মধ্যে একটা জটিল সম্পর্ক রয়েছে। বলেছে তারা দুজনেই স্বীকার করেছেন যে শিশুর একটা মানসিক পরিপক্কতা যদি না আসে, যেমন আমরা কগনিটিভ ডেভেলপমেন্টের স্টেজগুলোকে যদি দেখি, দেখবে ওটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, ওপরের আই বটনেও তোমরা পেয়ে যাবে। দেখবে যেই স্ক্রিনে তোমরা দেখছো, স্ক্রিনের ডান পাশে আই বটনেও তার ডিটেলস ভিডিও পেয়ে যাবে, ওখানে গিয়েও তোমরা পেঁয়াজের ভিডিওটা দেখে নিতে পারো বা ভাইগোটস্কির ভিডিও দেখে নিতে পারো। আর নতুবা আমি ডিসক্রিপশন বক্সে দেখবে একটা প্লেলিস্ট করে দিয়েছি পেঁয়াজ এবং ভাইগোটস্কির আলাদা আলাদা, বা সিটিপির প্লেলিস্ট আছে, ওখানে টাচ করলেও তোমরা দেখতে পারবে। তো সেখানে আমি বুঝিয়েছি, দেখবে কগনিটিভ ডেভেলপমেন্টে কী বলা হয়, যে বিকাশ হবে
ঠিক আছে? তো একটা তোমার বিকাশ হবে, তার ভিত্তিতে সেই বিকাশের ভিত্তিতে শেখা শুরু হবে। এটা পেঁয়াজের মত, তাই না? তার জন্যই তো আমরা স্টেজগুলো কগনিটিভ ডেভেলপমেন্টের দেখতে পারি। ঠিক, তো এখানে দুজনই কিন্তু বিশ্বাস করছেন যে পরিবেশের অভিজ্ঞতার সাথে শিশুর মানসিক পরিপক্কের একটা সম্পর্ক আছে। যত বেশি মানসিকভাবে তারা পরিপক্ক হবে, তত বেশি পরিবেশের অভিজ্ঞতার সাথে তারা কিন্তু রিলেট করতে পারবে, তারা শিখতে পারবে। ঠিক আছে, এবার যদি আমরা মূল পার্থক্য দেখি, তো এখানে পেঁয়াজে যেটা মনে করেন যে বিকাশ হচ্ছে একটা পর্যায়ক্রমিক, যার জন্য আমরা কগনিটিভ ডেভেলপমেন্টের দেখবে কিছু স্টেজেস দেখতে পারি। ঠিক আছে, আর অন্যদিকে যদি ভাইগটস্কিকে দেখি, তিনি বলছেন বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রক্রিয়া, এটার কোনো নির্দিষ্ট স্তর নেই। বলছে এটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, চলতে থাকে কন্টিনিউয়াস প্রসেস। তিনি বলছেন বিকাশ হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, তো এটা চলতেই থাকে। এই দুজনের কিন্তু ভাগটাকে একটু মাথায় রাখবে। এবার আমরা যদি সমাজ এবং শিখনের ভিত্তিতে তাদের ভাগগুলোকে করার চেষ্টা করি, বা তারা কিভাবে দেখেছেন সমাজ ও সংস্কৃতির ভূমিকা, দেখো এখানে পেঁয়াজে যেটা বলছেন, জ্ঞানমূলক বিকাশে সমাজ এবং সংস্কৃতির ভূমিকা খুব সামান্য। ভালোভাবে লক্ষ্য করবে, এখানেই কিন্তু মূল টার্নিং পয়েন্টটা আসছে। পেঁয়াজে কি বলছেন যে জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে বা কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমাজ ও সংস্কৃতির ভূমিকা খুবই সামান্য। শিশু একাই মূলত আবিষ্কার করে, তার ভিত্তিতে শেখে। ঠিক আছে, সেখানে সমাজ ও সংস্কৃতির ভূমিকা নেই বললেই চলে। ভাইগটস্কি কিন্তু এদিকে বলছেন যে জ্ঞানমূলক বিকাশ মূলত সামাজিক মিথস্ক্রিয়া বা সংস্কৃতির ওপরে কিন্তু নির্ভর করে। তিনি বলছেন যে না, সমাজ ও সংস্কৃতি দরকার আছে, তার ভিত্তিতেই তো স্টুডেন্টদের মধ্যে বা বাচ্চাদের মধ্যে বা শিশুর মধ্যে একটা বিকাশকে আমরা অব্যাহত রাখতে পারবো, একটা অব্যাহত রাখা সম্ভব হবে। তো এই জায়গাটা কিন্তু এই দুজনের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। ঠিক, তারপরে তিনি বলছেন শিখন বনাম বিকাশের কথা বলছে। পেঁয়াজে মনে করেন বিকাশ আগে ঘটে, তারপরে শিখন আসে। ঠিক আছে, ডেভেলপমেন্ট প্রসিডস লার্নিং। পেঁয়াজে বারবার বলেন যে আগে বিকাশ ঘটবে। দেখবে কগনিটিভ ডেভেলপমেন্টে তিনি কি দেখিয়েছেন, বিকাশের ভিত্তিতে কি কি শিখন আসছে, প্রত্যেকটা বিকাশ হচ্ছে একটা একটা করে তিনি স্তর দেখাচ্ছেন, এবং তার ভিত্তিতে কি ওই ভিত্তিতে লার্নাররা কী ধরনের শিখছে সেইটাকে তিনি দেখাচ্ছেন। তো এখানে পেঁয়াজে সবসময় গুরুত্ব দিচ্ছেন কি ডেভেলপমেন্ট কি করে, লার্নিংটাকে নিয়ে আসে। ভাইগটস্কি আবার বলছেন যে না, শিখন আগে ঘটে যা বিকাশে ত্বরান্বিত হয়, যে লার্নিং প্রসিডস ডেভেলপমেন্ট, অর্থাৎ আগে বাচ্চারা শেখে তারপরে ডেভেলপমেন্ট হয়। এবার এগুলো মানে ভিত্তিটা কি, কোন ভিত্তিতে এটা বলা হচ্ছে আসছি, ওগুলো আমি সেপারেটলি আলাদাভাবে স্লাইড রেখেছি, যেখানে কিনা বিস্তারিত বোঝাবো। এবার আমরা বুঝি আরেকটা পার্থক্য বুঝবো, ভাষা ও মূল ধারণার ভিত্তিতে। ঠিক আছে, তো ভাষা ও চিন্তনকে নিয়ে দুজনে কি ভাবছে। যেমন পেঁয়াজে ভাবছেন কি চিন্তন আগে তৈরি হয় যা ভাষা, ঠিক আছে, তো চিন্তন আগে তৈরি হয়, ভাষা তার পরে আসে। তিনি বলছেন যে বাচ্চাদের আগে চিন্তা করতে শেখে, তারপরে ভাষাটা পরে আসে। পেঁয়াজের মতে শিশুদের স্বকেন্দ্রী ভাষা বা ইগোসেন্ট্রিক স্পিচ অর্থহীন, এটার কোনো গুরুত্ব নেই। ঠিক আছে, অন্যদিকে ভাইগটস্কি কি বলছেন, ভাইগটস্কি বলছেন যে ভাষা চিন্তনকে রূপ দেয়, চিন্তন আগে আসে না, ভাষাটাই যখন ভাষা বলতে শেখে তখন ভাষাটাই চিন্তনকে রূপ দেয়। ভাইগটস্কির মতে শিশুদের যে ব্যক্তিগত ভাষা বা যেটাকে তিনি প্রাইভেট স্পিচ নাম দিয়েছেন, তাদের কাজকে নির্দেশিত করতে সহায়তা করে। একটা কাজকে কি করা উচিত, কি করা নয়, কোন কাজকে আগে করা উচিত, কোনটা নয়, এই ধরনের বিষয়গুলোকে পরিচালিত করতে সহায়তা করে এই প্রাইভেট স্পিচ। ঠিক আছে, এবার এখানে আমরা জানি পেঁয়াজে কি করেছেন, স্কিমা নামে তার একটা কনসেপ্টকে দিয়েছেন, তারপরে অ্যাসিমুলেশন নামে একটা দিয়েছেন, আর একটা অ্যাকোমেন্ডেশন দিয়েছেন। অন্যদিকে যদি আমরা দেখি ভাইগটস্কি কি করেছেন, জেডপিটি বলে একটি এখানে দিয়েছেন, তত্ত্ব দিয়েছেন, তার সাথে সাথে এমকেও তত্ত্ব দিয়েছেন এবং স্ক্যাফোল্ডিং তত্ত্ব দিয়েছেন। এবার এগুলোকে একটু বুঝবো। প্রথমে আসি স্কিমা। পেঁয়াজে কি বললেন, স্কিমার গঠন কিভাবে হয়, এটা একটা ছোট্ট উদাহরণ সহযোগে দেখব। দেখো আমি এখানে উদাহরণে কী রেখেছি, একটা বাচ্চা রেখেছি, একটা কুকুর রেখেছি। এটা আমি যখন শর্ট ভিডিও বানিয়েছিলাম তখনও এই সেম উদাহরণটা দিয়েছিলাম। ঠিক আছে, তো একটি বাচ্চা আছে, একটি কুকুর আছে। এবার এই কুকুর সম্পর্কে বাচ্চাটি কি অ্যানালাইসিস করলো, কি তাকে দেখানো হলো যে কুকুরটির 4টে পা আছে, তার গায়ে লোম আছে এবং তার লেজ আছে। এই 3টে বিষয়কে চিহ্নিত করে বাচ্চাটি একটা স্কিমা তৈরি করলো যে এটা হচ্ছে এই 3টে বৈশিষ্ট্য যার যার থাকবে, সেটা হচ্ছে কুকুর। ঠিক আছে, পেঁয়াজের মতে শিশু নিজের চেষ্টায় ধাপে ধাপে শেখে।
উদাহরণ হিসাবে ধরো 3 বছরের একটি শিশু বাড়িতে একটি সাদা রঙের পোষা কুকুর দেখছে, তার মস্তিষ্কে কুকুরের একটি ধারণা বা স্কিমা তৈরি হচ্ছে যে কুকুর হলো 4 পেয়ে, লোমশ এবং লেজওয়ালা প্রাণী। এবার যখনই সে কোনো প্রাণীকে 4 পা দেখবে, তার লোম দেখবে এবং তার লেজ দেখবে, সে ভেবে নেবে এটা কুকুর। ঠিক আছে, বোঝা গেল? এই ধরনের একটা ধারণা শিশুর মধ্যে তৈরি হলো। এবার আসি, এটা হলো স্কিমা। এবার পেঁয়াজে মূলত আমাদের আত্মীকরণ বা অ্যাসিমুলেশন এবং অ্যাকোমেন্ডেশনের তত্ত্ব দিয়েছেন। এবার এগুলোকে একটু বুঝবো। এই যে তার যে স্কিমা, এই যে বাচ্চাটির যে স্কিমা তৈরি হলো যে একটি কুকুরের 4টি পা থাকে, লোম থাকে, লেজ থাকে, ঠিক আছে, এবং সেই থাকলে তাকে কুকুর বলা হবে। এবার একদিন রাস্তায় সে হাঁটতে হাঁটতে দেখলো সাদা রঙের একটা বিড়ালকে দেখলো। সে বিড়ালটিকে দেখে বলল কুকুর, কারণ সে পুরনো স্কিমার সাথে নতুন তথ্যকে মেলাচ্ছে। সে আগে দেখেছে লেজ থাকলে, পা থাকলে, যদি 4টে পা থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে গা যদি লোম থাকে তাহলে ওটা কুকুর। এবার ওটার সাথে নতুন বিড়াল, সে লাইফে কোনোদিনও বিড়াল দেখেনি, কিন্তু প্রথম বিড়ালকে দেখলো। বিড়ালকে দেখে ওই যে আগের যে ধারণা তার সাথে তার এই ধারণাটাকে সে মেলানোর চেষ্টা করলো। সে বললো যে আচ্ছা তাহলে তো এটা কুকুর হবে, বিড়ালটাকে দেখে সে কুকুর বলছে। এবার এটা হয়ে গেল আত্মীকরণ, যখন কি করে মূলত মেলানোর চেষ্টা করে। ঠিক, এরপরে আসবে সহযোজন বা অ্যাকোমেন্ডেশন। ঠিক আছে, সহযোজনে কি বলা হলো, তার মা ধরে নাও যখন তাকে বুঝিয়ে বললেন যে দেখো এটা কুকুর নয়, এটা বিড়াল, এটা মিউ মিউ করে, হ্যাঁ, এর নাম বিড়াল, তখন শিশুটি তার মস্তিষ্কের মধ্যে কিন্তু তথ্যটাকে পরিবর্তন করে বিড়ালের জন্য একটা নতুন স্কিমা তৈরি করে ফেললো। তার মাথায় চলে আসলো যে আচ্ছা তার মানে ডগ, ওটারও 4টা পা থাকবে, লোম থাকবে, লেজ থাকবে, কিন্তু ওটা ঘেউ ঘেউ করবে। আচ্ছা তার মানে বিড়ালও 4টা পা থাকবে, লোম থাকবে, কিন্তু ওটা মিউ মিউ করবে, আর এটা তুলনামূলক আকারে ছোট হবে। এই যে জায়গাগুলো যখন তার মা তাকে শিখিয়ে দিল, তারপরে কিন্তু সে কী করলো, সহযোজন করলো সেটাকে, বা সেই পুরনোর সাথে মিলিয়ে দেখার ভিত্তিতে তার একটা নতুন ধরনের একটা স্কিমা তৈরি হলো। এটাকে বলা হয় সহযোজন। ঠিক আছে, তো এখানে কিন্তু শিশুটি চারপাশে পরিবেশে নিজেকে পর্যবেক্ষণ করে শিখছে, সে সেইখানে চারপাশে পরিবেশকে অ্যানালাইসিস করছে, সেই অনুসারে কিন্তু শিখছে। ক্লিয়ার হলো বিষয়টা? সবাই একটু লিখে জানাবে, ক্লিয়ার একটু লিখে জানাবে। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের পেঁয়াজের তত্ত্ব। এবার ভাইগর্সি তত্ত্বতে যাচ্ছি, যেহেতু দুজনের আমি ডিফারেন্স পড়াচ্ছি, দুটোকেই পড়াবো। তো এটা হচ্ছে পেঁয়াজের তত্ত্বের মূল জায়গা। তোমাদের জন্য বলে দিই, ফ্রি ক্লাসের একটা গ্রুপ তোমরা হয়তোবা জানো আমাদের আছে, ডেসক্রিপশন বক্সে দেখবে তিনটে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, যে কোনো একটাতে জয়েন হয়ে থাকবে। সবগুলোতে একই জিনিস পোস্ট করা হয়। ঠিক আছে, তো যেহেতু এক একটা গ্রুপের সংখ্যা 2000-এর বেশি মানে হয় না, বা 2000-এর বেশির মেম্বার এখানে জয়েন করতে পারে না, তার জন্যই এটা করা হয়েছে। আর মাথায় রাখবে এই গ্রুপগুলো কিন্তু কমিউনিটি গ্রুপ, কেউ কারো নম্বর দেখতে পারবে না। একটু সিকিউরিটি পারপাসে এটা আমরা রেখেছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একে অপরকে মেসেজ করে বিরক্ত করা হয়, তো সেই জায়গাগুলোকে যেন আমরা কন্ট্রোল করতে পারি, তো ওর জন্য সিকিউরিটি পারপাসে আমরা কমিউনিটি গ্রুপ করেছি। তো ওখানে জয়েন হয়ে থাকবে। ওখানে কিন্তু এই যে আজকের যে ক্লাসটা করালাম, এটা আজকে তোমাদের এই যে সকালের দিকে ক্লাসটা করাচ্ছি, দেখবে সন্ধ্যে 6টার নাগাদ তোমাদের গ্রুপে এটার পিডিএফটা আপলোড হয়ে যাবে। ওকে, তো এটা সবাই কিন্তু পিডিএফটাকে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে সেটাকে পড়ার চেষ্টা করবে। আমি ডিটেলসে পিডিএফটা কিন্তু দিয়ে দেবো। ওকে, তো আবার ক্লাসে ফিরে আসি। তো যেটা আমাদের এখানে বলা হচ্ছে যে আত্মীকরণ এবং সহযোজন, তাহলে ক্লিয়ার হলো। এবার আসি আমরা ভাইগর্সির তত্ত্বে। ভাইগর্সি বেসিক্যালি জেডপিডিআর স্ক্যাফোল্ডিংয়ের প্রেক্ষিতে সমস্তটাকে দেখিয়েছেন। ভাইগর্সির মতে শিশু একা যতটা শিখতে পারে, অন্যের সাহায্যে তার থেকে অনেক বেশি শিখতে পারে, এবং তার জন্যই তিনি এমকেওর ভূমিকার কথা অনেক ভালোভাবে বলেছেন। ধরো 5 বছরের একটি ছেলে সাইকেল চালানো শিখতে চাইছে। সে একা প্যাডেলে পা দিয়ে ব্যালেন্স রাখতে পারছে না, এটা তার হচ্ছে বর্তমান জ্ঞান, যেখানে সে প্যাডেলে পা দিচ্ছে কিন্তু পড়ে যাচ্ছে, এটা তার বর্তমান জ্ঞান। সে কিন্তু একাই পরিচালিত করতে পারছে না সাইকেলটিকে। ঠিক আছে, এবার কি হলো, সে একজন এমকিওর সাহায্য নিল। এমকিওর ফুল ফর্ম কি, মোর নলেজেবল আদার, মানে যে কিনা একজনের যে শিখছে তার থেকে একটু হলেও যে কিনা বেশি জানবে, তাকে আমরা এমকিও বলি ভাইগর্সির ভাষায়। কিন্তু তার বাবা, ধরে নাও তার বাবা যিনি সাইকেল চালাতে পারেন, অর্থাৎ তিনি হলেন এমকেও, মোর নলেজেবল আদার, যখন সাইকেলের পিছনের দিকটাকে ধরে তাকে ব্যালেন্স করতে সাহায্য করলেন, এবং তখন ঠিক বাচ্চাটি সাইকেল চালাতে পারছে, তখন কিন্তু বাচ্চাটা সাইকেল চালাতে পারছে। তো এখানে এই যে ভাইগর্সি যেটা দেখানোর চেষ্টা করলেন, এই যে বাবা বা মা, শিক্ষক যেই হতে পারে,
এরা হচ্ছে কিন্তু সামাজিক জীব বা সামাজিক কম্পোনেন্ট, তাই না? এবার এদের সাহায্যে বাচ্চাটি শিখছে, ভালোভাবে লক্ষ্য করো। বাচ্চাটি কিন্তু আগে একা একা পারছিল না, কিন্তু তার বাবা মা বা শিক্ষক বা তার দাদা দিদি যে কেউ হোক এসে যখন তাকে একটু সাহায্য করলো, তারপরে কিন্তু শিখলো। ভাই করছি এই জায়গাটাকে গুরুত্ব দিচ্ছে, যে যখন আমরা একটা সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে বাচ্চাদের শেখার চেষ্টা করি বা শেখানোর চেষ্টা করি, তখন তারা বেটার ভালোভাবে শেখে বা ভালোভাবে শেখার জায়গা তাদের মধ্যে তৈরি হয়। এবং যারা এটা শেখাতে সাহায্য করে তাদেরকে তিনি বলেছেন MKO, মোর নলেজেবল আদার। এবার তিনি আরেকটা তত্ত্ব দিয়েছেন যার নাম হচ্ছে ZPD বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, আরেকটা দিয়েছেন স্ক্যাফোল্ডিং। এবার ZPDটা কি একটু বুঝবো আমরা। ZPD কি? শিশুর একা করতে পারার ক্ষমতা এবং অন্যের সাহায্যে করতে পারার ক্ষমতার মাঝখানের যে শূন্যস্থান, সেটাকে ZPD বলছে। ধরে নাও বাচ্চাটি ধরে নাও যে সাইকেলটা চালাতে পারছিল না এবং তারপরে তার বাবা সাহায্য করলো সাইকেলটাকে চালাতে। এই যে মাঝের যে শূন্যস্থানটা আছে, যেটা কিনা তার ডেভেলপ হলো, এই যে চালাতে পারছে না থেকে চালাতে পারলো, এই যে মাঝের যে শূন্যস্থানটা, সেই শূন্যস্থানটাকে বলা আছে জোন। একটা জোন যেখানে কিনা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলা আছে। একটা ছবির সাহায্যে একটু বোঝো যে হোয়াট আই ক্যান নট ডু ইয়েট, বাচ্চাটি যেটা করতে পারছে না, অ্যান্ড হোয়াট আই ক্যান ডু অ্যালোন, একা করতে পারা। এই দুটোর মাঝেকার যে জোনটা আছে এটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এখানেই MKOদের ভূমিকা থাকে। এবং স্ক্যাফোল্ডিং কি? স্ক্যাফোল্ডিং হচ্ছে কিছুটা সাহায্য দিয়ে সাহায্যটাকে সরিয়ে নেওয়া। যেমন বাবা এই কী করলো, বাবার এই সময়ে সাহায্যটুকু যা শিশুর শেখার জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করছে তাকে বলছে স্ক্যাফোল্ডিং। কী করলেন বাবা? ধরে নাও ওই শিশুরটিকে সাইকেল চালাতে সাহায্য হল, পিছনে একটু ধরে সাইকেলটাকে ব্যালেন্স করানোর চেষ্টা করলেন, তারপর প্যাডেল চালিয়ে যখন বাচ্চাটা চালানো শুরু করলো, তারপর আস্তে আস্তে বাবা কিন্তু হাতটা ছেড়ে দিলেন। ঠিক আছে, হাতটা ছেড়ে দিলেন, দেখলেন বাচ্চাটি একাই কিন্তু মূলত সাইকেলটা চালিয়ে যাচ্ছে। এটাকে বলে স্ক্যাফোল্ডিং। অর্থাৎ স্ক্যাফোল্ডিং মানে এই নয় যে শেষ পর্যন্ত জাস্ট ধরেই থাকবেন, এমনটা নয়। সাধারণত আমরা যেমনটা দেখি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটি চালাতে সক্ষম, তবু দেখা যায় কিছু বাবা মা তবু তাকে একা ছাড়তে চান না, তাই না? এরকম বাস্তব জীবনেও তো আমরা দেখি। তো এখানে স্ক্যাফোল্ডিং বলতে কিন্তু সেটাকে বোঝায় যখন কিনা যে সাহায্য দেওয়া হবে, সেই সাহায্যটুকু শেখার জন্য যে সাহায্যটুকু দেওয়া হবে, সেটা কিন্তু কি করা হবে, সেটা যখন দেখা হবে যে বাচ্চাটি সে একদম শিখে গেল, তখন সাহায্যটাকে ধীরে ধীরে সরিয়ে নিতে হবে। এই যে জায়গাটা, এটাকেই বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। ঠিক আছে? তো মাথায় রাখবে, শিশু নিজে চালাতে শিখে গেলে বাবা কিন্তু তার হাত ছেড়ে দেন, অর্থাৎ স্ক্যাফোল্ডিংটাকে সরিয়ে দেন। যেটা আমরা সাহায্য করছি সেই সাহায্যটাকে সরিয়ে দেন, এটাই কিন্তু স্ক্যাফোল্ডিং বলে। ক্লিয়ার হলো বিষয়টা? এবার যদি আমরা একটু সারসংক্ষেপ করার চেষ্টা করি, তাহলে পেঁয়াজের ভিত্তিতে যদি দেখি, তিনি শিশু নিজস্ব পর্যবেক্ষণের উপরে গুরুত্ব দিয়েছেন, যে শিশু যা চোখে দেখছে সেই ভিত্তিতে নলেজটাকে তৈরি করছে। বোঝা গেল? অবজারভেশন এবং তার ভিত্তিতে নলেজটা কনস্ট্রাকশন হচ্ছে। পেঁয়াজে কিন্তু শিশুর ভিত্তিতে নিজস্ব পর্যবেক্ষণকে গুরুত্ব দিয়েছে। ভাইগটস্কি কি বলল, যে না, সামাজিক মিথস্ক্রিয়া দরকার। অর্থাৎ যখন একটি শিশুর সাথে ইন্টারাকশন করা হবে, তার ভিত্তিতে তার ডেভেলপমেন্টটা হবে। ঠিক আছে? তো দুজনেই শেখার পথেই বিষয়গুলোকে দেখিয়েছেন, কিন্তু এগুলোর মধ্যে পথটা শুধু আলাদা। ঠিক আছে? কেউ একভাবে বলেছেন, কেউ আরেকভাবে বলেছেন। তো অনেক সময় আমাদের কনফিউশন হয় যে পেঁয়াজে কী বলেছে, ভাইগটস্কি কী বলেছে। আশা করি কনফিউশনগুলোকে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের দূর করে দেওয়ার চেষ্টা করতে পেরেছি। আর এটার বিস্তারিত নোট PDF আকারে, ঠিক আছে, তো সুন্দরভাবে সাজিয়ে PDF আকারে তোমরা পেয়ে যাবে। তার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, দেখবে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে মূলত যুক্ত হয়ে যাবে। এবং আজকে সকালে ক্লাস হলো, কাল তো নয়, আজ ঠিক সন্ধ্যের দিকে দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে PDF আপলোড হয়ে যাবে। ঠিক আছে? এবার PDFটা খুলতে হলে একটা পাসওয়ার্ডের দরকার হয়। পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি, একটু লিখে নাও। সেটা হচ্ছে 24386। ঠিক আছে? এটা হচ্ছে PDFটা খোলার পাসওয়ার্ড, 24386। এটা জাস্ট PDFটা যখন আমি গ্রুপে দিয়ে দেবো, সেটাকে ওপেন করবে, তারপরে এই পাসওয়ার্ডটা দিয়ে দেবে, ওটা খুলে যাবে। তারপর তুমি ওটাকে প্রিন্ট করো, যেভাবে তোমার মনে হবে, যেভাবে তোমার এটাকে পড়ার ইচ্ছে হবে, সেভাবে তুমি পড়তে পারবে। বিষয়টা ক্লিয়ার হলো সবার? একটু জানাবে। আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। হ্যাঁ, অবশ্যই লাইক করে দেবে। অনেকে কিন্তু লাইক করোনি, যদি ভালো লাগে লাইক করে দেবে, কারণ এইভাবেই তোমাদের কনফিউশনগুলোকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের
আর কোন কোন বিষয়ে কনফিউশন হয় দেখো, তোমরা জাস্ট একবার লিখে দেখো যে আমার এই বিষয়ে কনফিউশন হয় সিডিপির বা প্যাডাগোজির, তারপর দেখো আমি সেগুলোকে আনি কিনা। কারণটা হচ্ছে তোমরা যেভাবে দেবে ওই ভিত্তিতেই দেখবে নিয়ে আসি আমি প্রতিনিয়ত। যেমন লাইভ ক্লাসগুলোকে করাচ্ছিলাম, স্বাভাবিক তো তোমরা এখন হয়তো বা গ্রুপ সি গ্রুপ ডি এগুলোর পরীক্ষাতে ব্যস্ত আছো, তো অনেক ক্ষেত্রে লাইভ ক্লাসের স্টুডেন্ট মূলত থাকো না, তো ওর জন্য লাইভ ক্লাসটাকে একটু অফ করে দিয়েছিলাম, আমি মাঝে মধ্যে আনছি এখন, ঠিক আছে। তারপরে আবার গ্রুপ সি গ্রুপ ডি যখন হয়ে যাবে তারপরে আবার লাইভ ক্লাসেসগুলো কিন্তু স্টার্ট হবে, সেটা নিয়ে চিন্তা নেই। তো অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কোনগুলোতে কনফিউশন হয় যারা রেগুলার বেসিসে পড়ছো, তো আমি দেখবে সেই বিষয়েই তোমাদেরকে কিন্তু ভিডিও এনে দেবো। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই রইলো, রাখছি তাহলে, ভালো থেকো সবাই, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করে নিও।